গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভয়ঙ্কর প্রতিশোধ। কালো চশমা পরা লোকটি দাঁড়িয়েছিলেন হাজরা রোডের মোড়ে। অনেকেই রোদ্দুরের সময় নানা রকম রঙের সানগ্লাস পরে, তাই দীপু প্রথমে কিছু বুঝতে পারেনি। তারপর লোকটির হাতে একটা সাদা রঙের লম্বা লাঠি দেখে দীপু বুঝতে পারল যে লোকটি অন্ধ। দীপু বাবার কাছে শুনেছিল যে সারা পৃথিবীতেই অন্ধ লোকেরা রাস্তায় বেরোবার সময় হাতে ওই রকম ঠিক সাদা রঙের একটা লাঠি রাখে, তাতে অন্য লোকদের চিনবার সুবিধা হয়। অনেক সময় অন্য লোকেরা রাস্তা দিয়ে অন্য মনস্কভাবে হাঁটতে হাঁটতে একজন অন্ধ লোককেই ধাক্কা দিয়ে বলে ওঠে, চোখ নেই নাকি, দেখে শুনে হাঁটতে পারো না? বিকেল 5টা, এই সময় হাজরা রোডে দারুণ ভিড়, অনবরত গাড়ি যাচ্ছে আসছে। দীপুর মনে হলো অন্ধ লোকটি রাস্তা পার হতে পারছেন না বলেই দাঁড়িয়ে আছেন। সে কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কি রাস্তার ওপারে যাবেন? আমি আপনার হাত ধরে নিয়ে যেতে পারি। লোকটি খুব বুড়ো নয়, আবার যুবকও নয়, মুখে দাড়ি আছে। সেই দাড়ি আর মাথার চুল সামান্য কাঁচা পাকা। লোকটি বোধহয় অন্য কিছু ভাবছিলেন। দীপুর কথা শুনে চমকে উঠলেন। দীপু লোকটির হাত ধরে বলল, চলুন, আমি আপনাকে ওপারে পৌঁছে দিচ্ছি। লোকটিকে নিয়ে দীপু রাস্তায় নেমে পড়ল। একটা হাত উঁচু করে রইল যাতে গাড়িগুলো তাদের দেখে থেমে যায়। সত্যি অনেক গাড়ি হর্ন দিতে দিতে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে ব্রেক করতে লাগল। রাস্তার ওপারে এসে দীপু বলল, এবার আপনি কোন দিকে যাবেন, ডান দিকে না বাঁ দিকে? আমি কি আরেকটু এগিয়ে দেব আপনাকে? লোকটি এবার জিজ্ঞেস করলেন, তুমি কোন দিকে থাকো ভাই, রাস্তার এপারে না ওপারে? দীপু বলল, রাস্তার ওপারে। আমি বাড়ির জন্য একটা পাউরুটি কিনতে এসেছিলাম। লোকটি বললেন, তাহলে তুমি এপারে এলে কেন ভাই? দীপু বলল, বাহ, এইটুকু এলে কি হয়েছে, আপনি রাস্তা পার হতে পারছিলেন না সেই জন্য। লোকটি বললেন, তাহলে এসেছি যখন, তখন তোমাকে আরেকটু আসতে হবে, তুমি আমায় বাড়িতে পৌঁছে দাও। দীপু একটু কিন্তু কিন্তু করতে লাগল। মা তাকে বলেছিলেন মোড়ের দোকান থেকে পাউরুটি কিনে আনতে, বেশিক্ষণ তো লাগবার কথা নয়। দীপুর ফিরতে দেরি হলে মা চিন্তা করবেন, কিন্তু একজন অন্ধ লোক যদি বলে বাড়িতে পৌঁছে দিতে, তাহলে না বলা উচিত না। তাছাড়া দীপুর এখন 13 বছর বয়স হয়ে গেছে, সে তো আর রাস্তা হারিয়ে ফেলবে না, সে দিককার সব রাস্তাই চেনে। অন্ধ লোকটি বললেন, এই যে কাছেই হাজরা পার্ক, এটা তুমি কোনাকুনি পার হয়ে চলো, তারপরে দেখবে একটা গলি, সেই গলি দিয়ে খানিকটা গিয়ে বাঁ দিকে একটা হলদে রঙের 3তলা বাড়ি, সেই বাড়িতে আমি থাকি, তুমি আমায় সেখানে নিয়ে যেতে পারবে? দীপু বলল, চলুন। অন্ধ লোকটির হাত ধরে দীপু পার্কটা পার হতে লাগল। তারপর সেই গলির মধ্যে খানিকটা গিয়ে হলদে 3তলা বাড়িটা পেয়ে গেল সহজেই। সেই বাড়ির সামনে দাঁড়িয়ে দীপু বলল, এবার আমি যাই? লোকটি বললেন, না না, এখন যাবে কি, আমাকে একদম ঘরে পৌঁছে দাও। ভেতরে ঢুকে দেখবে একটা উঠোন, তার ডান পাশে সিঁড়ি দিয়ে উঠব না, তুমি আমাকে সিঁড়ির পেছন দিকটায় নিয়ে চলো। বাড়িটা 3তলা হলেও মনে হয় যেন ফাঁকা, কোনো লোকজনের সাড়া শব্দ নেই। এত বড় বাড়িতে কি আর কোনো লোক থাকে না? দীপুর একটু অবাক লাগল। সিঁড়ির পেছনে বেশ খানিকটা পরিষ্কার জায়গা, একটু একটু অন্ধকার। সাধারণত এইরকম জায়গায় বাড়ির যত সব ভাঙা জিনিসপত্র থাকে। অন্ধলোকটি এবার দীপুর হাত ছেড়ে দিয়ে সেখানে বসে পড়লেন। তারপর জামার পকেট থেকে বার করলেন একটা চাবি। মাটির মধ্যে একটি ছোট্ট গর্ততে লোকটি সেই চাবি ঢুকিয়ে ঘোরাতেই কট করে শব্দ হলো। দীপু আরো অবাক হয়ে গেল। কোনো তালা নেই, শুধু মাটির গর্ততে চাবি ঢোকাবার ব্যাপারটা সে বুঝল না। তাছাড়া লোকটি অন্ধ হলেও চাবিটা একেবারেই সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিলেন কি করে?
মিষ্টির দোকানের আলমারিগুলোর পাল্লা যেমন ঠেললেই একদিকে সরে যায়, লোকটি এবার মাটিতে চাপ দিতেই সেরকম একটা পাল্লা একদিকে সরে গেল। দীপু দেখল নিচের দিকে একটা অন্ধকার গর্ত। লোকটি নিজেই এবার দীপুর হাত ধরে বললেন, এসো। দীপু জিজ্ঞেস করল, আমি কোথায় যাব? লোকটি বললেন, এসোই না, তুমি ভয় পাচ্ছ নাকি? ভয় পাওয়ার কথা শুনলেই দীপুর সাহস বেড়ে যায়। একজন অন্ধ লোকের সঙ্গে অন্ধকারে নামতে সে ভয় পাবে কেন? ভেতরে পা দিয়ে দেখল একটা কাঠের সিঁড়ি আছে, তবে সিঁড়িটা বেশ সরু, দুজনে পাশাপাশি নামা যায় না, অন্ধকারে কিছু দেখাও যায় না। লোকটি বললেন, ঠিক গুনে গুনে 36টা সিঁড়ির ধাপ নেমেই থামবে, তখন সামনে একটা দরজা দেখতে পাবে। লোকটি আগে আগে নিজে নিজেই বেশ টপাটপ নেমে যেতে লাগলেন। নামতে নামতে দীপুকে বললেন, দেখো যেন হোঁচট খেয়ে পড়ে যেও না। দীপু ভাবল, বাহ, বেশ মজা তো, অন্ধ লোকটি তরতরিয়ে নেমে যাচ্ছে না, সে হোঁচট খাবে। অবশ্য অন্ধ লোকটির বারবার ওঠানামা করতে করতে বেশ অভ্যেস হয়ে গেছে। 36টা ধাপ নামার পর দীপু থামলে। একদম ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। অন্ধ লোকটি সামনের দেয়ালে হাত দিয়ে সুইচ টিপতেই ঝলমলে আলো জ্বলে উঠল। দীপু দেখল পাশাপাশি দুখানা তালাবন্ধ ঘর আর একটা ছোট্ট বারান্দা। কলকাতার কোনো বাড়িতে যে এরকম মাটির নিচে ঘর থাকে দীপু তা জানত না। তার ধারণা ছিল যে আগেকার সব দুর্গ টুর্গতেই শুধু মাটির নিচে সুড়ঙ্গ থাকত। লোকটি আবার পকেট থেকে একটা চাবি বার করে একটা ঘরের তালা খুলে ফেললেন। এবারেও তালায় চাবি পরাতে তার একটুও দেরি হল না। ঘরটার মধ্যে একটা খাটে বিছানা পাতা, একটা চেয়ার টেবিল আর মেঝেতে বেশ কয়েকটা খাঁচা। সেই খাঁচাগুলোর মধ্যে একটা করে খরগোশ রয়েছে। ঘরে ঢুকে লোকটি একটি টেবিল ল্যাম্প জ্বালাতেই তার থেকে খুব গাঢ় নীল রঙের আলো জ্বলে উঠল। লোকটি দীপুকে বললেন, বসো। দীপু বলল, আপনি এখানে থাকেন, এই মাটির নিচে? হ্যাঁ, ওপরের আলো আমার ঠিক সহ্য হয় না। আচ্ছা, আপনি তো পৌঁছে গেছেন, এবার আমি বাড়ি যাই। না না, এক্ষুনি বাড়ি যাবে কি? তোমার নামটাই তো জানা হলো না। দীপু নিজের নাম জানালো। লোকটি বললেন, তার নাম পিনাকপানি। এরকম অদ্ভুত নাম দীপু আগে কখনো শোনেনি। হাতে সাদা লাঠিটা দেয়ালে হেলান দিয়ে রেখে লোকটির চোখ থেকে কালো চশমাটা খুলে ফেললেন। লোকটির দু চোখে দুটি ময়দার ডেলা লাগানো, অথবা কাঁচ জোড়ার জন্য যে পুটিং লাগায় তাও হতে পারে। হাত দিয়ে সেই ডেলা দুটো টেনে খুলে ফেলে লোকটি দীপুর দিকে চেয়ে হাসলেন। লোকটি অন্ধ নয়। দীপু শিউরে উঠল একটু। অন্ধ নয়, তবু ইচ্ছে করে অন্ধ সেজে থাকে, তাহলে লোকটা কে? ডিটেকটিভরা অনেক সময় ছদ্মবেশ নেয়, লোকটা কি তাই? কিংবা চোর বা গুন্ডাও তো হতে পারে। লোকটি বলল, ভাবছ তো আমি চোর, গুন্ডা বা ডিটেকটিভ কি না? আমি ওসব কিছু নই। আমি সাধারণত আমার এই জায়গা ছেড়ে বাইরে যাই না, তবু মাঝে মাঝে দু একবার যেতেই হয়। খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়া তো দরকার। তখন অন্ধ সেজে না থাকলে আমার খুব অসুবিধে হয়। দীপু ভাবল, ই আবার কি কথা? চোখ থাকতেও কেউ কি অন্ধ সেজে থাকে? অন্ধ হলেই তো বেশি অসুবিধে। লোকটি বললেন, এই নীল আলো ছাড়া অন্য কোনো আলো আমার সহ্য হয় না। তাছাড়া আরও গণ্ডগোল হয়। আমার চোখ নিয়েই মহা মুশকিল। তোমার হাতে ওটা কি, খরগোশ? দীপুর হাতে একটা হাফ পাউন্ড পাউরুটি ছিল, অমনি সেটা জ্যান্ত হয়ে একটা খরগোশ হয়ে গেল। দীপু চমকে সেটা ছেড়ে দিতেই খরগোশটা মাটিতে পড়ে লাফাতে লাগল। দীপু খুব চমকে গেলেও সামলে নিল তাড়াতাড়ি। এই ব্যাপারটায় সে ভয় পায়নি। লোকটি তাহলে ম্যাজিশিয়ান? ম্যাজিশিয়ানরা এরকম পারে। জাদুকর ম্যান্ড্রেকের ছবিতে দীপু এরকম অনেক দেখেছে। লোকটি গম্ভীর গলায় বলল,
আমি ম্যান্ড্রেকের মতন ম্যাজিক দেখাই না, আমি পিনাক পানি। দীপু এবার সত্যি একটু ভয় পেয়ে গেল। লোকটি মনের কথা বুঝতে পারে। দীপু মনে মনে যা ভাবছে লোকটি তক্ষুনি সেটা বলে দিচ্ছে। পিনাক পানি বললেন, আজ থেকে 5 বছর আগে আমার চোখে একটা অসুখ হয়। চোখে ভীষণ ব্যথা করত। অনেক ডাক্তার দেখিয়েছিলাম, অনেক ওষুধ লাগিয়েছি, কোনো ফল হয়নি। তখন আমার নাম ছিল বিজন কুমার বসু। তখন আপনার অন্য নাম ছিল? হ্যাঁ, আমি তখন জামশেদপুরে থাকতাম, স্টিল প্ল্যান্টে কাজ করতাম। চোখে কোনো সময় আগুনের ঝাপটা লেগেছিল কিংবা অন্য কিছু হয়েছিল কিনা জানি না, সেই থেকেই চোখে খুব ব্যথা। তারপর একদিন সকালবেলা ঘুম থেকে চোখ মেলবার পর দেখলাম আর একটু ব্যথা নেই। আর আমার মাথার মধ্যে কে না বলল, তুমি বিজন কুমার বসু নও, তুমি পিনাক পানি। কে বলল এ কথা? তা তো জানি না, মাথার মধ্যে যেন কেউ ফিসফিস করে উঠল। আমি তো প্রথমে খুব অবাক, কিন্তু মাথার মধ্যে অনবরত ওই কথাটা শুনতে পেলাম। তখন আমি জিজ্ঞেস করলাম, কে পিনাক পানি? তার কোনো উত্তর পেলাম না। দীপু মাটির দিকে তাকিয়ে দেখল তার হাতের পাউরুটিটা তখনও খরগোশ হয়ে লাফাচ্ছে। দীপুর কাছে আর পয়সা নেই। মা তাকে পাউরুটি কিনে আনতে বলেছিলেন। পাউরুটির বদলে খরগোশ নিয়ে গেলে মা কি খুশি হবেন? পিনাক পানি অমনি দীপুর মনের কথা বুঝে নিয়ে বললেন, তোমার কোনো চিন্তা নেই, তুমি পাউরুটি নিয়েই বাড়িতে ফিরবে। দীপু একটু কেঁপে উঠল। কেউ এমনভাবে মনের কথা বুঝে ফেললে দারুণ অস্বস্তি হয়। পিনাক পানি আবার বললেন, তোমাকে এসব কথা বলছি কেন জানো? আমি তো এতদিন রাস্তা দিয়ে ঘুরি অন্ধ সেজে, কিন্তু এর আগে কেউ একজনও আমাকে রাস্তা পার করে দিতে চায়নি। কলকাতা শহরের মানুষের মনে দয়া মায়া নেই, তুমি প্রথম দিলে। অবশ্য আমার কোনো দরকারও হয় না, আমি কিচ্ছু না দেখেও হাঁটতে পারি। একদিন একটা গাড়ি আমায় চাপা দিয়েছিল, কিন্তু আমি মরিনি। দীপু বলল, আমাকে এবার বাড়ি যেতেই হবে, নইলে মা ভীষণ চিন্তা করবেন। পিনাক পানি বললেন, তুমি ভাবছ আমি ভূত, তাই না? গাড়ি চাপা পড়ার পর মরে ভূত হয়ে গেছি? সত্যি আমি মরিনি, আমার হাতে চিমটি কেটে দেখো। পিনাক পানি নিজের একটা হাত বাড়িয়ে দিলেন দীপুর কোলের কাছে। সত্যি মানুষের মতো হাত। তাছাড়া দীপু তো ওর হাত ধরেই রাস্তা দিয়ে এসেছে। পিনাক পানি বললেন, আমি ইচ্ছে না করলে তো তুমি এ ঘর থেকে যেতে পারবে না, সেই জন্য চুপটি করে বসে আমার কথা শোনো। হ্যাঁ, সেই জামশেদপুরের কথা বলছিলাম। সেখানে আমার ছেলে মেয়ে বউ সব ছিল। আমার চোখ ভালো হয়ে যাবার পর আনন্দে সেই কথাটা সবাইকে বলতে গেলাম, কিন্তু আমার মুখ দিয়ে একটাও কথা বেরোল না, শুধু গোঁ গোঁ শব্দ হতে লাগল। তখন সবাই ভাবল আমি পাগল হয়ে গেছি। দীপু আবার চোখ গোল গোল করতেই পিনাক পানি বললেন, আমি কিন্তু সত্যিই পাগল হইনি, সে ব্যাপারে তোমার ভয়ের কিছু নেই। তবে এই কথা ঠিক, আমি এক জীবনে দুজন মানুষ হয়ে গেছি। আগে ছিলাম বিজন কুমার বসু, এখন পিনাক পানি। জামশেদপুরে আমার বাড়ির লোক আমাকে জোর করে পাগলাগারদে দেবার চেষ্টা করতেই আমি বাড়ি থেকে পালালাম। স্টেশনে এসে সামনে যে ট্রেনটা দেখলাম উঠে পড়লাম সেটাতেই। তখন আমার মাথার মধ্যে ফিসফিস করে কে যেন বলল, কলকাতায় চলে যাও, হাজরা পার্কের পেছন দিকে একটা গলি, সেখানে হলদে রঙের 3তলা বাড়িটা তোমার। দীপু বলল, এই পুরো বাড়িটা আপনার? তাহলে ওপরে না থেকে মাটির নিচে থাকেন কেন? বললাম না, ওপরের আলো আমার সহ্য হয় না। আমার চোখটা বদলে গেছে বলেই মানুষ হিসেবে আমি বদলে গেছি। কী রকম আমার চোখের অবস্থা হয়েছে শুনবে? হাওড়া স্টেশন থেকে সেদিন আমি যখন আসছি, বড়বাজারের কাছে একটা পুলিশ দাঁড়িয়েছিল। কি জানি কেন সেই পুলিশটার উপর আমার রাগ হলো, সে বোধহয় উল্টোপাল্টা হাত দেখিয়েছিল। আমি মনে মনে বললাম, এই পুলিশটা একটা গাধা।
আর সঙ্গে সঙ্গে কি হলো জানো, পুলিশটা তক্ষুনি একটা গাধা হয়ে গেল, সত্যি সত্যি। আর কেউ বুঝতে পারল না। সবাই ভাবল পুলিশটা কোথায় চলে গেছে, আর সেখানে একটা গাধা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি তো সেদিকেই তাকিয়েছিলাম। আমি সঙ্গে সঙ্গে আমার চোখ চেপে ধরলাম। সেদিন কি ভয় পেয়েছিলাম! কথা বলতে বলতে পিনাক পানি নিজের চোখেও হাত চাপা দিয়ে ফেললেন। তারপর একটু বাদে হাত দুটো আবার সরিয়ে নিতেই দেখা গেল তার চোখ দিয়ে জল পড়ছে। জল মুছে নিয়ে তিনি বললেন, এটা একটা অভিশাপ, বুঝলে দীপু, এটা দারুণ একটা অভিশাপ। রাস্তাঘাটে এই জন্যে আমি অন্ধ সেজে যাই। কোনো মানুষের উপর আমার যদি হঠাৎ রাগ হয়, তবে তার দিকে তাকিয়ে গরু, গাধা, ছাগল ভাবলেই সে সেই রকম হয়ে যায়। খরগোশটা দীপুর আঙুলে কুটুস করে কামড় দিল। দীপুর পায়ে চটি পড়া, আঙুলগুলো বেরিয়ে আছে, আর সেই আঙুলগুলোকে বোধহয় কোনো খাবার ভেবে খরগোশটা কামড়াচ্ছে। দীপু খরগোশটাকে একটা লাথি কষাল। সত্যি খুব আশ্চর্যের ব্যাপার, যেটা একটু আগে ছিল একটা পাউরুটি, সেটা এখন খরগোশ হয়ে গিয়ে রীতিমতন কামড়াচ্ছে। তার মানে এটা ম্যাজিকের খরগোশ নয়। পিনাক পানি খরগোশটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, একটা জায়গায় আমি হেরে যাই। আমি একটা পাউরুটিকে খরগোশ বানাতে পারি, কিন্তু সেই খরগোশটাকে আর পাউরুটির অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি না। বাইরের খরগোশটাকে ঘুরে বেড়াতে দেখে খাঁচার খরগোশগুলো লাফালাফি করছে। পিনাক পানি বললেন, এর একটাও আসল খরগোশ নয়, আগে অন্য জিনিস ছিল, এগুলোকে রেখে দিয়েছি। কেন জানো তো? রোজ রোজ চেষ্টা করি ওদের আগের অবস্থায় আবার ফিরিয়ে আনা যায় কিনা, কিন্তু আমি এক জিনিসকে দুবার পাল্টাতে পারি না। এসো, তোমার পাশের ঘরটা তোমাকে দেখাই। পিনাক পানি বেরিয়ে গিয়ে পাশের ঘরের তালাটা খুললেন। সেই ঘরের মধ্যে একটা বোঁটকা গন্ধ। সেখানেও একটা নীল আলো জ্বালাবার পর দীপু দেখল সেই ঘরে কয়টা খাঁচা রয়েছে। মোট 5টা খাঁচা। তার মধ্যে দুটোতে দুটো ছাগল, একটাতে একটা বাঁদর, একটাতে একটা বেড়াল, আর একটাতে একটা হরিণের বাচ্চা। পিনাক পানি বললেন, এরা সবাই আসলে মানুষ। দীপুর বুকের মধ্যে দপ করে উঠল। কি বলছে লোকটা? এরা সবাই মানুষ? নাকি লোকটা আগাগোড়াই গাঁজা দিচ্ছে? কিন্তু দীপুর হাতের পাউরুটিটাকে তো খরগোশ হয়ে যেতে সে নিজের চোখেই দেখেছে। পিনাক পানি বললেন, এরা আমার জন্যই বদলে গেছে। ওই হরিণ ছানাটা আর বেড়ালটা আসলে দুটো মেয়ে, আর ছাগল দুটো আর বাঁদরটা 3টে ছেলে। ওদের এখানে রেখে দিয়েছি কেন? বাইরের কেউ ওদের মেরে ফেলতে পারে, আমি ওদের এখানে খুব যত্নে রেখেছি, আর রোজ চেষ্টা করি ওদের যদি আবার মানুষ করে দিতে পারি। এখনো পারছি না। দীপু ভাবল, ওরে বাসছে, লোকটা যদি তাকেও ছাগল কিংবা বাঁদর করে দেয়, তাহলে তো আর সে কোনোদিনই মা বাবার কাছে ফিরতে পারবে না। পিনাক পানির সঙ্গে সঙ্গে বললেন, না না, তোমাকে অন্য কিছু করে দেব কেন? তোমার ওপর কি আমি রাগ করতে পারি? তুমি যে অন্ধ ভেবে আমায় রাস্তা পার করে দিয়েছ, আর কেউ কখনো দেয়নি। দীপু বলল, আমি তাহলে এবার বাড়ি যাই। পিনাক পানি কিছু উত্তর দেবার আগেই ওপর দিকে দুমদুম করে শব্দ হল, যেন কেউ ওপরের দরজায় ধাক্কা মারছে। পিনাক পানি তরতর করে ওপরে উঠে গেলেন সিঁড়ি দিয়ে। একটু বাদেই ফিরে এলেন হাতে দুটো টিফিন ক্যারিয়ার নিয়ে। তিনি বললেন, আমার আর এই ছেলে মেয়েদের খাবার। একজন চাকর রেখেছি, সে দুবেলা খাবার দিয়ে যায়। তুমি কিছু খাবে? দীপু সঙ্গে সঙ্গে বলে উঠল, না না না। বাড়ি ফেরার জন্য তো ব্যস্ত হয়েছ কেন? একদিন না হয় একটু দেরি করেই ফিরলে। তোমাকে আমার আরেকটু উপকার করতে হবে। আমি আপনার কি উপকার করব? বলছি, তোমার সাহস আছে? কি জানি না। খাঁচার বাদরটা কিচুমিচু কিচুমিচু করে ডেকে উঠল। পিনাক পানি বললেন,
এই ছেলেটার আগে নাম ছিল সুবোধ। ওর স্বভাব কিন্তু মোটেই সুবোধ ছিল না। হাজরা পার্কে গুন্ডামি করে বেড়াতো আর খুব জ্বালাতন করত লোকেদের। একদিন কোনো কারণ নেই আমি হাজরা পার্কের মধ্য দিয়ে যাচ্ছি, ওই ছেলেটা দৌড়ে এসে আমার পায়ে একটা ল্যাং মারল। আমি পড়ে গেলাম, আরও হাসতে লাগলো হো হো করে। ভেবে দেখো, একজন লোককে শুধু শুধু ফেলে দিয়ে আনন্দ করা কি উচিত? আমি উঠে দাঁড়িয়ে রেগেমেগে বললাম, বাঁদর কোথাকার। তারপর থেকেই ওর এই অবস্থা। কিন্তু ওইটুকু দোষ করার জন্য তোর সারা জীবন বাঁদর হয়ে থাকা উচিত নয়। তুমি ওর খাঁচার কাছে গিয়ে ওর নাম ধরে ডাকো তো। দীপু বাঁদরের খাঁচাটার কাছে গিয়ে ডাকল, সুবোধ, সুবোধ। বাঁদরটা দারুণ ছটফট করতে লাগলো খাঁচার মধ্যে। মনে হয় ও ওর নাম শুনে চিনতে পেরেছে। ছাগল, বেড়াল আর হরিণ ছানাটাও এমনভাবে দীপুর দিকে তাকিয়ে আছে যেন ওরাও মানুষের ভাষা বোঝে। দীপুর গা ছমছম করতে লাগলো। এরকম অদ্ভুত অবস্থায় সে কোনোদিন পড়েনি। পিনাকপানি বললেন, এইবার তোমায় আসল কথাটা বলি। তোমায় দেখেই বুঝেছি তুমি খুব ভালো ছেলে। তুমি যদি আমার একটা উপকার করো, তোমায় আমি রাজা করে দেব। কি উপকার করব আমি? বলছি, তার আগে ওই যে ঘরের কোণে একটা কাঠের বাক্সগুলি দেখছ, ওর মধ্যে মোহর ভর্তি আছে। ওই সব মোহর তোমার হবে। আমি তোমায় সব দিতে চাই। আমায় কি করতে হবে বলুন আগে। পিনাকপানির শার্টের তলায় হাত দিয়ে কোমর থেকে একটা লম্বা ছোরা টেনে বার করে বললেন, এই ছোরাটা আমার বুকে বসিয়ে দিতে হবে। দীপু চোখ কপালে তুলে দারুণ একটা ভয়ের আওয়াজ করে বলল, হ্যাঁ? পিনাকপানি বললেন, তুমি ভাবছ আমি ইচ্ছে করে কেন মরতে চাইছি? না না, সেটা নয়। তাছাড়া আমার অন্য কোনো উপায় নেই। আমার মাথার মধ্যে মাঝে মাঝে কে যেন ফিসফিস করে কথা বলে। এই কথার জন্য আমি জামশেদপুর ছেড়ে এখানে চলে এসেছি। সেই ফিসফিসে কথাই এই বাড়িটা খুঁজে দিয়েছে। মাটির তলায় যে এরকম ঘর আছে, সে কথাই কি আমি ছাই জানতুম? সবই বলে দিয়েছে সে। সে যে কে তা আমি অনেকদিন জানতে পারি না, তবে এখন বোধহয় খানিকটা জানি। দেখো, বাইরের আলো আমার সহ্য হয় না। যতদিন বাঁচব এরকম মাটির নিচে থাকতে হবে। এরকমভাবে বেঁচে থেকে আমার লাভটা কি? আমার বুকে যদি তুমি এই ছুরিটা বসিয়ে দিতে পারো, তাহলেই বোধহয় আমি বেঁচে যাব। দীপু চিৎকার করে বলল, না না, আমি কিছুতেই পারবো না। এসো, তোমায় আরেকটা জিনিস দেখাচ্ছি। পিনাকপানি আবার চলে এলেন পাশের ঘরে। তার শোবার খাটটা ঠেলে সরিয়ে দিলেন দেয়ালের একদিকে। সেই খাটের তলায় একটা মস্ত বড় কাঠের বাক্স। সেটা সাধারণ বাক্স নয়, ওপরে নানান রকম রূপোর কারুকাজ করা। বেশ পুরোনো আমলের বাক্স বলেই মনে হয়। সেটা প্রায় ওই খাটেরই সমান। পিনাকপানি বললেন, ওই বাক্সটা তুমি খুলে দেখো দীপু। কি আছে ওর মধ্যে? আহা, খুলেই দেখো না। অত বড় বাক্সটা আমি খুলতে পারবো না। পারবে, ডালাটা ধরে টানলেই উঠে আসবে। বাক্সটার কাছে গিয়েই ডালাটা ধরে উঠাতেই দীপু ওরে বাবারে বলে চেঁচিয়ে উঠল। সঙ্গে সঙ্গে ডালাটা সে ছেড়ে দিল। আবার ধপ করে একটা শব্দ হলো। বাক্সের মধ্যে লাল ভেলভেটের বিছানায় শুয়ে আছে একটা মেয়ে। দারুণ ফর্সা রং, কোঁকড়া কোঁকড়া চুল, চোখ দুটো নীল কাচের মতন। দেখলেই বোঝা যায় মেয়েটির দেহে প্রাণ নেই, কিন্তু চামড়া একটুও কুঁচকোয়নি। দীপু ফ্যাকাশে মুখ করে জিজ্ঞেস করল, ওকে? আমি জানি না দীপু। আপনি ওর ওপর, ওর খাটে শুয়ে থাকেন? হ্যাঁ, দিনের পর দিন, মাসের পর মাস। মাঝে মাঝে ডালা খুলে দেখি ওর চেহারা ওই একই রকম আছে, পচে যায় না, গলে যায় না।
এখন বুঝতে পারি ওই মেয়েটি আমার মাথার মধ্যে ফিসফিস করে কথা বলে। আমি আর থাকতে পারছি না, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। না দীপু, যেও না, তোমাকে আমার এই উপকারটা করতেই হবে। ওই মেয়েটি আমার মাথার মধ্যে ফিসফিস করে কথা বলে, বলে আমার বুকে ছুরি বসিয়ে মরে যেতে। আমি কিছুতেই পারি না। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু নিজের বুকে ছুরি বসানো সহজ নয়। তুমি আমাকে এই সাহায্যটুকু করো দীপু। না না বলে এক চিৎকার দিয়ে দীপু দৌড়ল। ঘর থেকে বেরিয়ে ডাকতে লাগলো সিঁড়ি দিয়ে। পিনাক পানি তাকে ধরতে পারল না। খানিকটা উঠে দীপু পেছন ফিরে দেখল পিনাক পানি ঘর থেকে বাহিরে এসেও দুহাতে নিজের চোখ চেপে রয়েছে। ওপরের দরজাটা ঠেলে দীপু বাইরে চলে এলো। তারপর দ্রুত ছুটে রাস্তায়। গাড়িটারি কিচ্ছু গ্রাহ্য না করে দীপু একইভাবে ছুটতে ছুটতে চলে এলো বাড়িতে। দীপুর মা সত্যি চিন্তিত হয়ে পড়েছিলেন। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, কিরে, এত দেরি করলি কেন? পাউরুটি কোথায়? আনলিনি? দীপু হতভম্বের মতন খানিকক্ষণ চুপ করে রইল। কোনো উত্তরই দিতে পারল না। তারপর আমতা আমতা করে বলল, পাউরুটিটা হাত থেকে পড়ে গেল, আর আমি তুললাম না, গড়িয়ে গেল ময়লার মধ্যে। মা বলল, বেশ করেছিস, ময়লা থেকে কে তোকে তুলতে বলেছে, কিন্তু এত দেরি হলো কেন? দীপু কোনো উত্তর দিচ্ছে না দেখে মা ভাবলেন পাউরুটিটা নষ্ট করে দীপু বুঝি লজ্জায় পড়ে গেছে, তাই আর কিছু বললেন না। দীপু নিজের ঘরে গিয়ে গুম হয়ে বসে রইল। বাইরে যখন যা দেখে সে বাড়িতে এসে মাকে বলে, কিন্তু আজকের ঘটনাটা কি বলা যায়? একটা কথাও কেউ বিশ্বাস করবে? সব কিছুই যেন দারুণ অদ্ভুত, অবিশ্বাস্য। রাত্রিবেলা শুয়ে দীপু ভাবতে লাগল, সত্যি কি আজ এসব হয়েছে? সত্যি কি সে রাস্তায় একটা অন্ধ লোককে দেখেছিল? সত্যি মাটির নিচের অন্ধকার ঘরে কয়েকটা ছেলে মেয়ে বাঁদর, ছাগল, বেড়াল আর হরিণ হয়ে আছে? নাকি সবই স্বপ্ন? বিছানায় শুয়ে দীপু ছটফট করতে লাগল। আজ একটা বিকেলের ঘটনায় যেন তার জীবনটা বদলে দিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর সেই খাটের তলায় কাঠের বাক্সের মধ্যে শুয়ে থাকা মেয়েটা। লাল ভেলভেটের বিছানা, নীল রঙা শাড়ি পরা সেই মেয়েটিকে মনে হলো পুতুলের মতন। কিন্তু পুতুল নয়, 19-20 বছর বয়সের একটি মেয়ে, যেন কিছুক্ষণ আগেই জীবন ছিল। চোখ দুটো শুধু কাচের মতন। সারা রাত দীপুর ঘুম হলো না। সকালবেলা মা জিজ্ঞেস করলেন, তোর মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন রে? শরীর খারাপ নাকি? দীপু বলল, না, কিছু হয়নি। একবার দীপুর ইচ্ছে হলো সব কথা মাকে আর বাবাকে বলে দেয়, কিন্তু ওরা নিশ্চয়ই হাসবেন, দীপুকে পাগল ভাববেন। সব কিছু ভুলে থাকার জন্যে দীপু বন্ধুদের সঙ্গে খেলতে গেল, কিন্তু খেলাতেও মন বসে না, বন্ধুদেরও কিছু বলতে পারে না। 2-3 দিন পর দীপুর মনে হলো ব্যাপারটা বুঝি স্বপ্নই। ওরকম অসম্ভব গাঁজাখুরি ব্যাপার আবার হয় নাকি? একটা বাঁদরের সামনে সে সুবোধ সুবোধ বলে ডাকছিল, অমনি বাঁদরটা সাড়া দিয়েছিল। বাঁদরটা নিশ্চয়ই পোষ মানা, ওই ডাক ওকে শেখানো হয়েছে। আগেকার দিনে মুনি ঋষিরা অভিশাপ দিয়ে লোকজনকে হঠাৎ ভেড়া কিংবা গরু কিংবা সাপ বানিয়ে দিতেন। আজকাল কি তা হয় নাকি? লোকটা পাগল নিশ্চয়ই। কিন্তু ওই বাক্সের ভেতরের মেয়েটা? না, দীপু আর এই কথা ভাবতে চায় না। 4 দিন পর বিকেলবেলা দীপু স্কুল থেকে ফিরছে। বন্ধুদের সঙ্গে সে মনোহর পুকুরের মোড় পর্যন্ত আসে। বাকি রাস্তাটা একলা। আপন মনে সে হাঁটছে। হঠাৎ পেছনে খটখট আওয়াজ হতে সে চমকে পেছন ফিরে তাকালো। সেই লোকটা, সেই পিনাক পানি, সেই রকমই অন্ধ সেজে লাঠি ঠকঠকিয়ে আসছে। চোখে কালো চশমা,
এখন অন্ধ সেজে আছে, এখন আর দীপুকে দেখতে পাবে না। দীপু দৌড়তে লাগল। একটুক্ষণের মধ্যেই দীপু রাস্তার বাঁকে চলে গেল। তারপর থমকে গিয়ে একটা বাড়ির দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে উঁকি মারল। পিনাকপানিও সেই পথের বাঁকে এসে দাঁড়িয়ে পড়ল। তারপর ফিসফিস করে ডাকল, দীপু, দীপু। দীপু একেবারে কুঁকড়ে গেল ভয়ে। লোকটা কি অন্ধ অবস্থাতেও দেখতে পায়? সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মারল টেনে দৌড়। বুদ্ধি করে দীপু নিজের বাড়িতে না গিয়ে কাছেই তার বন্ধু সুজিতের বাড়িতে ঢুকে পড়ল। ওই লোকটাকে সে তার নিজের বাড়ি চেনাতে চায় না। সুজিতদের বাড়ির দোতলায় উঠে জানলা দিয়ে দেখল পিনাকপানি খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সেখানে। তারপর যেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেল পার্কের দিকে। পরদিন স্কুলের টিফিনের সময় বেরিয়ে আলু কাবলি খেতে গিয়ে দীপু দেখল রাস্তার ওপাশে দাঁড়িয়ে রয়েছেন পিনাকপানি। দীপু শুট করে ঢুকে এলো স্কুলের মধ্যে। তার বুকের মধ্যে ধড়ফড় করছে। লোকটা তাকে খুঁজে বেড়াচ্ছে, সহজে তাকে ছাড়বে না। এখন কি উচিত লোকটাকে পুলিশে ধরিয়ে দেওয়া? পুলিশ ওর বাড়ি সার্চ করলেই সবকিছু পেয়ে যাবে। এই কথা ভাবতে ভাবতেই দীপুর শরীরে কাঁপুনি ধরে গেল। পিনাকপানি মনের কথা বুঝতে পারেন। দীপু ওকে পুলিশে ধরিয়ে দেবার কথা ভাবছে জানতে পেরে পিনাকপানি যদি আগেই দীপুকে বাঁদর কিংবা ছাগল করে দেন। না না, দীপু একথা কিছুতেই মনে আনবে না। একবার সে বাঁদর কিংবা ছাগল হয়ে গেলে কেউ তো আর তাকে মানুষ করে দিতে পারবে না। এমনকি পিনাকপানি নিজেও পারবেন না। স্কুল ছুটির পর দীপু দেখল পিনাকপানি তখনও দাঁড়িয়ে আছেন উল্টো দিকে। দীপু একদল বন্ধুর সঙ্গে মিশে রইল। মনোহর পুকুরের মোড়ে এসেও ৩-৪ জন বন্ধুকে বলল, চল আমাদের বাড়ি যাবি একটু এখন? আমার মা পায়েস বানিয়েছেন, তোদের খাওয়াবো। পিনাকপানি পেছন পেছন ঠকঠকিয়ে ঠিক আসছেন। দীপু বন্ধুদের সঙ্গে বাড়িতে ঢুকে গেল। পিনাকপানি রাস্তার উপর খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আবার দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। সেদিন রাত্রির বেলা দীপু খেতে বসে বাবাকে বলল, বাবা, আমি কয়েকদিনের জন্য চন্দননগরে যাব, ছোট মাসির ওখানে। বাবা বললেন, হঠাৎ এখন চন্দননগরে যাবি কেন? তুমি যে আমাকে নিয়ে যাবে বলেছিলে। ছুটি পড়ুক, এখন স্কুল খোলা, এখন যাবি কি করে? আজ তো শুক্রবার, কালকের দিনটা যদি ছুটি নেই তাহলে শনি আর রবি 2 দিন অন্তত চন্দননগরে কাটিয়ে আসতে পারবো। দীপু মনে মনে ভেবে রেখেছে একবার চন্দননগরে গিয়ে পড়লে সে আর 10-12 দিনের মধ্যে ফিরবে না। ছোট মাসিকে বলবে যাতে তিনি জোর করে তাকে আটকে রেখে দেন। ছোট মাসির সঙ্গে তার খুব ভাব। বাবা বললেন, হঠাৎ এখন চন্দননগরে যাবার এত গরজ কেন? পড়াশুনো নষ্ট করে এখন যেতে হবে না, গরমের ছুটি পড়ুক তখন নিয়ে যাব। দীপু নিরাশ হয়ে গেল। রাত্রিরে শুয়ে শুয়ে সে ভাবল কাল স্কুলে যাবার নাম করে সে একাই চন্দননগরে পালাবে। সেখানে যাওয়া তো খুব সোজা, হাওড়ায় গিয়ে ট্রেনে উঠে পড়লেই হলো। চন্দননগর স্টেশনের আগে সে বাড়িতে একটা চিঠি লিখে রেখে যাবে। কিন্তু পরদিন সকালে বাবা নিজেই বললেন, আচ্ছা চল দীপু, তোর যখন এত শখ হয়েছে তোকে চন্দননগরেই রেখে আসছি আজ। ওখানে গিয়ে পড়াশুনো করতে হবে, কিন্তু ফাঁকি দিলে চলবে না। বাবার প্রতি খুব কৃতজ্ঞ হল দীপু। সে যে কোনো উপায়েই কিছুদিনের জন্য এ বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিল। রাস্তায় বেরুলেই সেই অন্ধ লোকটিকে দেখতে হবে, এ কথা ভাবলেই তার বুক ধড়ফড় করে। চন্দননগরে ঠিক 11 দিন থেকে এলো দীপু। আর এই কটা দিন তার দারুণ আনন্দে কাটল। ছোট মাসির বাড়ির পেছনে রয়েছে একটা বাগান আর পুকুর, সেখানেই সারাদিন কেটে যায়। এই সুযোগে তার সাঁতারটা শেখা হয়ে গেল। পিনাকপানির কথা মনে পড়লেই সে মন থেকে তাড়িয়ে দিয়েছে। না, ওই লোকটির কথা আর কিছুতেই ভাববে না সে। 11 দিন পর
বাবা এসে জোর করে নিয়ে গেলেন দীপুকে। এর আগে সে কখনো একটানা এতদিন স্কুল ফাঁকি দেয়নি। পরদিন স্কুল যাবার সময় সে ভয়ে ভয়ে এদিক ওদিক চাইতে লাগল। না, পিনাক পানিকে কোথাও দেখা গেল না। টিফিনের সময়েও নেই, ছুটির সময়েও না। যাক, পিনাক পানি নিশ্চয়ই তাহলে ভুলে গেছেন দীপুকে। পরপর 4 দিন দীপু নিশ্চিন্তভাবে রাস্তা দিয়ে ঘোরাফেরা করল। পিনাক পানির কোনো চিহ্নই নেই কোথাও। তার মনে হলো আর কোনোদিন দেখা হবে না পিনাক পানির সঙ্গে। বাবা, পৃথিবীতে এত অদ্ভুত মানুষও থাকে। শুধু বারবার দীপুর মনে পড়ে সেই খাঁচায় বন্দি ছাগল, বাঁদর, বেড়াল আর হরিণ শিশুটির কথা। ওরা যদি সত্যি মানুষ হয় তাহলে সারা জীবন ওরা ওই রকম হয়েই থাকবে। ইস, ওদের বাবা মায়েরা নিশ্চয়ই কত চিন্তা করে। খবরের কাগজে যে প্রায়ই ছেলে মেয়েদের নিরুদ্দেশের খবর থাকে, হয়তো সেই সব ছেলে মেয়েদেরই কয়েকজন ওই সেই মাটির নিচের ঘরে জন্তু হয়ে আছে। এক বন্ধুর জন্মদিন ছিল শনিবার। সেখানে নেমন্তন্ন খেয়ে ফিরছে দীপু। এমন সময় লোডশেডিং হয়ে গেল। সামনে রাস্তা ঘুরঘুরটি অন্ধকার। সাবধানে সে পা টিপে টিপে হাঁটছে। এমন সময় হঠাৎ যেন কে তার কাঁধে হাত দিল। তারপর ফিসফিস করে ডাকল, দীপু, দীপু। দীপুর শরীরের রক্ত যেন জল হয়ে গেল। গলার আওয়াজ শুনেই সে চিনতে পেরেছে। শরীরটা মুচড়ে কোনো রকমে কাঁধটা ছাড়িয়ে নিয়ে দীপু চেষ্টা করল দৌড়ে পালাবার, কিন্তু পিনাক পানি তাকে ধরে আছেন লোহার মতন শক্তভাবে। দীপু কাঁদো কাঁদো হয়ে বলল, আমায় ছেড়ে দিন। পিনাক পানি বললেন, দীপু, আমার হাত ছাড়িয়ে চলে যাবার চেষ্টা করো না। আমি কি ইচ্ছে করলে তোমাকে আগেই ধরতে পারতাম না? আমি এক্ষুনি তোমাকে একটা বিড়াল বা টিয়া পাখি করে দিতে পারি, কিন্তু তা তো করিনি আমি। আমি তোমাকে পছন্দ করি বলেই তোমার ক্ষতি করতে চাই না। তুমি আমার সঙ্গে চলো। দীপু বলল, আমাকে এক্ষুনি বাড়িতে ফিরতে হবে, আমার ভীষণ কাজ আছে। ভয় পাচ্ছ? বললাম যে ভয় নেই। দীপু একবার ভাবল, চেঁচিয়ে ওঠে, রাস্তায় অনেক লোক আছে। অন্ধকার হলেও লোকেরা এসে নিশ্চয়ই তাকে ছাড়িয়ে দেবে। পিনাক পানি বললেন, চেঁচিয়ে লাভ নেই দীপু, আমার চোখ আজ খোলা। পকেটে টর্চ আছে। ইচ্ছে করলে একবার তোমার উপর ফেলে তোমাকে একটা বিড়াল বানিয়ে কোলে করে নিয়ে যেতে পারি। রাস্তার লোকে কিছু বুঝতেও পারবে না। দীপু বলল, আমার কাঁধে লাগছে। পিনাক পানি বললেন, আমাকে রাগিয়ে দিও না দীপু, রাগিয়ে দিও না। একবার কিছু হলে আর ফেরাতে পারবো না। দীপু সঙ্গে সঙ্গে বলল, না না, আমি যাচ্ছি, চলুন। দীপুর কাঁধ ছেড়ে দিয়ে সেই একটা হাত চেপে ধরে পিনাক পানি সেই অন্ধকারের মধ্যেই গট গট করে হাঁটতে লাগলেন। আগের দিন দীপু ওর হাত ধরে বড় রাস্তা পার করে দিয়েছিল। আজ পিনাক পানি দীপুকে নিয়ে গেলেন রাস্তার ওপারে। অন্ধকারের মধ্যে পিনাক পানির হাঁটতে কোনো অসুবিধেই হয় না। জলের মাছ যেমন জলের মধ্যে স্বাভাবিক, সেই রকম পিনাক পানিও যেন অন্ধকারেরই প্রাণী। হাজরা পার্ক পার হয়ে গলির মধ্যে এসে পিনাক পানি সেই বাড়িটাতে ঢুকলেন। সিঁড়ির নিচে মেঝের সঙ্গে আটকানো দরজাটার এক পাল্লা খোলাই ছিল। সেখান দিয়ে তরতর করে নেমে ওরা চলে এলো নিচে। পিনাক পানি ঘরের মধ্যে ঢুকে নীল আলোটা জ্বাললেন। বাইরে লোডশেডিং থাকলেও এখানে ঠিকই আলো জ্বলছিল। এখানে বোধহয় অন্য ব্যবস্থা আছে। পিনাক পানি একটা চমৎকার ছোট কাঠের বাক্স দীপুর হাতে দিয়ে বললেন, এটা তোমাকে দেব বলেই খুঁজছিলাম, নাও এটা। দীপু বাক্সটা হাতে করে চুপ করে দাঁড়িয়ে রইল। খুলে দেখো। দীপু বাক্সটা খুলল। মনে হলো যেন ভেতরে অনেকগুলো পেতলের গোল গোল চাকতি রয়েছে। ওগুলো কি জানো? না। সোনার মোহর। এক একটা মোহরের দাম অনেক। এসব মোহর এখন তোমার। এই মোহরগুলি মাটির তলার এই ঘরে ছিল। এগুলি কার আমি জানি না। আমার তো কোনো কাজে লাগবে না। আমি আর বাঁচব না। দীপুর গলা শুকিয়ে গেছে। এতগুলো মোহর পেয়ে সে কি করবে বুঝতে পারছে না। এগুলো নেওয়া কি তার উচিত?
পিনাকপানি সঙ্গে সঙ্গে দীপুর মনের কথা বুঝতে পেরে বললেন, ওগুলো আমি তোমায় উপহার দিয়েছি দীপু। তুমি একদিন আমায় রাস্তা পার করে দিয়েছিলে, আর কেউ কোনো দিন দেয়নি। কিন্তু আপনাকে তো পার করে দেবার দরকার ছিল না, আপনি নিজেই তো পার হতে পারেন। তুমি তো সে কথা জানতে না। তুমি তো সত্যিকারের একজন অন্ধলোক ভেবেই রাস্তা পার করে দিতে চেয়েছিলে। তাতেই বুঝেছি তোমার মনটা খুব ভালো। দীপু বারবার খাটের তলাটার দিকে চাইছে বলে পিনাকপানি বললেন, তুমি ভাবছো এখনো সেই মেয়েটা ওখানে আছে কি না? হ্যাঁ, আছে। ওই মেয়েটাই তো আমায় পাগল করে দিচ্ছে। তুমি দেখবে? দীপু বলল, না না, দেখতে চাই না। পিনাকপানি শুনলেন না। খাটটা সরিয়ে ফেললেন। তারপর নিজেই বাক্সের ডালাটা খুলে চিৎকার করে বললেন, কেন কেন তুমি আমাকে মারতে চাও? দীপু দেখল মেয়েটির ঠিক একই রকম চেহারা রয়েছে, খুব তাজা, চোখ দুটো খোলা, সেই নীল কাচের মতন চোখ। পিনাকপানি দেয়ালে হেলান দিয়ে বললেন, আগে আমি পাগল ছিলাম না দীপু। আগে আমি ছিলাম জামশেদপুরের বিজন বসু। চাকরি বাকরি করতাম, বউ ছেলে মেয়ে ছিল। হঠাৎ একদিন আমি পিনাকপানি হয়ে গেলাম। আমার মাথার মধ্যে কেউ ফিসফিস করে কথা বলে, এই মেয়েটাই বলে। আমি বুঝতে পেরেছি। আগে ফিসফিস করে নানা রকম কথা বলতো, এখন শুধু একটাই কথা বলে, আমাকে মরতে বলে। দীপু বলল, আপনি এখান থেকে পালিয়ে যেতে পারেন না? কোথায় যাব? অনেক দূরে। এই মোহরগুলি আপনি নিন। তা হয় না দীপু, আমি জানি আমি কোথাও গিয়ে বাঁচতে পারবো না। আমার চোখটা বদলে গেছে। পৃথিবীর আলো আমি সহ্য করতে পারি না। মাঝে মাঝে অন্ধ সেজে চোখ বন্ধ করে বাইরে যাই। আগে তবু একটু একটু চোখ খুলতে পারতাম, কিন্তু এখন আর দিনের আলোতে কিছুতেই চাইতে পারি না। চোখে ভীষণ জ্বালা করে। তাহলে অন্ধ সেজে থাকবেন। কত লোক তো এমনিতেই অন্ধ, তবু তো তারা ভালোভাবে বেঁচে থাকে। আমি তা পারবো না। মাথার মধ্যে সবসময় ফিস ফিস আওয়াজ। যেখানেই যাই ওই আওয়াজ আমাকে ছাড়বে না। হয় আমাকে পাগল করে দেবে, কিংবা এখানে টেনে নিয়ে আসবে। তুমি চন্দননগরে গিয়েছিলে, সেখানেও আমি তোমার খুঁজে গেলাম। আমি চন্দননগরে গিয়েছিলাম, তাও আপনি জেনে ফেলেছিলেন? হ্যাঁ, এই ক্ষমতা আমার নতুন হয়েছে। আমি একবার যাকে দেখি তার মনের সব কথা ছবির মতন দেখতে পাই। চন্দননগরে একটা হোটেল ভাড়া করেছিলাম, কিন্তু সেখানেও থাকতে পেলাম না রাত্রিরে। মাথার মধ্যে ফিসফিস আওয়াজ বারবার চলতে লাগলো, ফিরে এসো, ফিরে এসো। ঠিক যেন চুম্বকের টানে ফিরে এলাম। কোমর থেকে সেই বড় ছোরাটা বার করে পিনাকপানি বললেন, এই আওয়াজটা রোজ আমাকে বলছে এই ছোরাটা দিয়ে আত্মহত্যা করতে। আমি এই ছোরাটা হাজরা পার্কে মাটি খুঁড়ে পুঁতে এসেছিলাম। নিজের কাছে রাখতে চাইনি, কিন্তু মাঝরাত্রিরে নিজেই আবার সেটাকে তুলে নিয়ে এলাম। পারলাম না, বুঝলে দীপু, পারলাম না। দীপুর যেন দম বন্ধ হয়ে আসছে। কাঠের বাক্সটায় ডালা খোলা। সেই মেয়েটার দিকে যতবার চোখ যাচ্ছে ততবারই চোখ ফিরিয়ে নিচ্ছে ভয়ে ভয়ে। একটা মরা মেয়ে কতদিন ধরে ওই বাক্সটার মধ্যে রয়েছে কে জানে। পচে না, গলে না। আর পিনাকপানির হাতে ওই অত বড় ছোরা। ওর চোখ দুটো এখন সত্যি যেন পাগলের মতো মনে হচ্ছে। দীপু যদি এখনো পালিয়ে যেতে পারত। পিনাকপানি বললেন, ব্যাপারটা আমি অনেকটা আন্দাজ করতে পারছি। অনেক দিন আগে, মনে হয় কয়েক জন্ম আগে, পিনাকপানি নামে একটা লোক মেয়েটিকে ফেলে পালিয়ে গিয়েছিল। কিংবা এই মেয়েটিকে সেই বোধহয় খুন করেছিল। তারপর পিনাকপানিও অন্য কোথাও গিয়ে মরে যায়। ওদের দুজনের আত্মাই মুক্তি পায়নি। এই পৃথিবীতে একজন আরেকজনকে তাড়া করে ফিরছে। তারপর সেই পিনাকপানি বোধহয় আমার, অর্থাৎ বিজন বসুর শরীরের মধ্যে ঢুকে পড়েছে। দীপু বলল, আমি কি এবার যাব? না দীপু, তোমার সাহায্য আমার খুব দরকার। আপনি আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি কিছুতেই পারবো না। আমি নিজেও যে পারছি না দীপু।
মরতে আমাকে হবেই, কিন্তু নিজে কি নিজের বুকে ছোরা বসানো যায়? অনেকবার চেষ্টা করে আমি পারিনি। আমি কিছুতেই পারবো না। কেউ তো এখানে দেখবে না, কেউ এখানে আমাদের খুঁজে পাবে না। তুমি পালিয়ে যেও, উপরের দরজাটা বন্ধ করে দিলে কেউ কোনো দিন আর আমাদের খুঁজে পাবে না। তুমি একটা কাজ করে দীপু, শুধু একটা কাজ। না না, আমার পাপ হবে। হবে না, তোমার পাপ হবে না, সব পাপ আমার। পিনাকপানি দীপুকে জোর করে টেনে এনে একটা দেয়ালের সামনে দাঁড় করিয়ে দিলেন। তারপর ছোরাটা দীপুর হাতে তুলে দিয়ে বললেন, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি শুধু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো। দীপু কিছু বুঝবার আগেই পিনাকপানি দীপুর হাতের ছোরাটার উপর বুক দিয়ে ঝাঁপিয়ে পড়লেন। ছোরাটা ওর বুকে সম্পূর্ণ গেঁথে গেল। পিনাকপানি একটু শব্দ করলেন না। সেই রকম ছোরা বেঁধা অবস্থাতেই কোনো রকমে সোজা হয়ে দাঁড়ালেন। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, এইবার তোমার ছুটি দীপু, তুমি এবার যাও, এবার আমারও ছুটি। তারপর পেছন ফিরে টলতে টলতে এক পা করে সেই কাঠের বাক্সটার দিকে এগিয়ে যেতে যেতে বললেন, এইবার আমি এসেছি, আমি এসেছি। রক্তমাখা মুখ নিয়ে পিনাকপানি ঝাঁপিয়ে পড়লেন সেই মরা মেয়েটির ওপর। অমনি মেয়েটি উঠে বসে বিকট গলায় হিহি করে হেসে উঠল। দীপু আর সহ্য করতে পারল না, ঝুপ করে সেখানেই পড়ে গেল অজ্ঞান হয়ে। কতক্ষণ সেভাবে অজ্ঞান হয়েছিল দীপু জানে না। তার জ্ঞান ফিরল কয়েকটি ছেলে মেয়ের চিৎকারে। কোথায় যেন কারা খুব ভয় পেয়ে কাকে ডাকছে। দীপু চোখ মেলে দেখল পিনাকপানির মৃতদেহটা পড়ে আছে মাটিতে, কিন্তু কাঠের বাক্সের মধ্যে সেই মেয়েটি নেই। সে ঘরের মধ্যে কোথাও নেই। দীপু কোনো ক্রমে উঠেই দৌড় লাগাতে গেল। তখন সে বুঝল চেঁচামেচি আসছে পাশের ঘর থেকে। সেই ঘরটাতে খাঁচাগুলোর মধ্যে ছাগল, বাঁদর, বেড়াল বা হরিণ আর নেই, বরং দুটি মেয়ে আর তিনটি ছেলে বন্দী। দীপু এক এক হ্যাঁচকা টানে খাঁচার দরজাগুলো খুলে দিতেই ছেলেমেয়েরা বেরিয়ে এলো। ওরা একসঙ্গে জিজ্ঞেস করল, আমরা কোথায়? কে আমাদের এখানে আটকে রেখেছে? দীপু বলল, ওসব কথা জিজ্ঞেস করবার এখন সময় নেই, শিগগির পালাও। দীপু মোহরের বাক্সটা তুলে নিয়ে নিজেই ওদের পথ দেখিয়ে নিয়ে এলো বাইরে। তারপর সে অন্ধকারের মধ্যে ছুটে মিলিয়ে গেল। মোহরের বাক্সটা দীপু খুব গোপনে লুকিয়ে রেখেছে। আজও কোনো কথা সে বাবা মাকে বলেনি। অন্তত 4-5 বছর কেটে না গেলে সে কারুকে কিছু জানাতে চায় না। কাঠের বাক্সের সেই মেয়েটি যে কোথায় গেল দীপু এখনো তা জানে না। এখনো সেই মেয়েটির হাসির কথা ভাবলে তার বুক গুড়গুড় করে। পিনাকপানির জন্য তার মাঝে মাঝে কষ্ট হয়। পিনাকপানি হোক বা বিজন কুমার বসুই হোক, লোকটি খুব খারাপ ছিল না। তবে পিনাকপানি মরে গিয়েছিল বলেই যে ছাগল, বাঁদর, বেড়াল আর হরিণরা আবার মানুষ হয়ে গেল, এ কথা ভেবে দীপুর আবার মনে হয় লোকটা মরে গিয়ে ভালোই হয়েছে। খরগোশগুলোর কি অবস্থা হয়েছিল তার দীপু দেখেনি। তবে ওরা মানুষ ছিল না নিশ্চয়ই, তাহলে পিনাকপানি বলতেন। হয়তো অন্য কোনো জানোয়ার। তারা শেষ পর্যন্ত খাঁচাতেই বন্দি থেকে গেছে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভয়ঙ্কর প্রতিশোধ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।